প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হ্যান্ডশেক করা একটা ছবি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে সেনা দিবসে এই ছবি। কারণ এই সেনা দিবস হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ৫৭ জন সেনা কর্মকর্তার সেদিন। যদি প্রথম কোনো মামলা হিসেবে কেউ কখনো চিন্তা করে থাকে, মানে তারেক রহমান সরকার গঠনের পর, তাহলে সেটা বোধহয় শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা, যেটা হচ্ছে বিডিআর এর বিস্ফোরক আইনের মামলাতে শেখ হাসিনা, তার মন্ত্রী এবং অনেক উচ্চ পর্যায়ের নেতারা এটার সাথে সম্পৃক্ত হয়েছেন। এবং এই মামলাটি করা হয়েছে তারেক রহমান সরকার গঠনের ১ সপ্তাহের মধ্যে। কাজেই বিডিআর ঘটনা শেষ হয়ে যাবে, বিডিআর ঘটনায় শেখ হাসিনার কোনো দায় থাকবে না, এটা না। শেখ হাসিনা ২০০৮ সালে যখন নির্বাচনে তিনি জয় হন, যখন তিনি ব্যাপক একটা আনন্দ উদ্দীপনার মধ্যে ছিলেন, যখন তারা 1/11-এর পর, জেল খাটার পর, নানা কিছু রাজনৈতিক ডামাডোলের পর, রাজনৈতিক সংকটের পর যখন তিনি সরকার গঠন করেছেন এবং একটা বিপুল ভোটে আওয়ামী লীগ জিতেছে, তখন একটা বিরাট আনন্দ, উদযাপন এবং উচ্ছ্বাসের সময় চলছিল আওয়ামী লীগের শিবিরে। কিন্তু ঠিক ওই সময়টাই, ঠিক ১.৫ মাসের মাথায় ২০০৯ সালে ফেব্রুয়ারিতে এই বিডিআর বিদ্রোহের ঘটনাটা ঘটে। এই পিলখানার এই হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সবসময়ের জন্য দায় চাপিয়েছেন সবার উপরে, বিএনপির উপরে তো বটেই। কিন্তু ওই সময়টাতে ৫৭ জন সেনা কর্মকর্তাকে রক্ষা না করতে পারার যে দায়, সেই দায় শেখ হাসিনা স্বাভাবিকভাবেই নেন নাই। এবং যেহেতু তার সরকার ১৭ বছর ছিলেন, কাজে ১৯ বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনার কোনোভাবে আওয়ামী লীগের দায়িত্ব কেউ কখনো বোধ করে নাই, বলার সাহসও পায় নাই। এবং ওই সময়টা যেহেতু বিএনপি ক্ষমতার বাইরে ছিল, কাজেই বিএনপিকে নানাভাবে এই ঘটনার সাথে জড়ানো হয়েছে। সেই ঘটনার প্রেক্ষিত নতুন করে শুরু হয়েছে যখন তারেক রহমান ক্ষমতা নিয়েছেন এবং এই বিস্ফোরক কাহিনী শেখ হাসিনার এবং তার মন্ত্রীদের নাম দেখা সহ, শেখ হাসিনা সহ সেখানে মির্জা আজম, তাপস সহ আরো কয়েকজনের নাম এসছে। এখানকার যে প্রসিকিউটর, যে মামলা চালাচ্ছেন বিস্ফোরক আইনে, তিনি বলেছেন যে ২০২৪ সালের পর তিনি যখন নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তারপরে ৭৪ জন মানুষের, তিনি ৭৪ জন সাক্ষী তিনি সাক্ষ্য নিয়েছেন। সেই সাক্ষ্য মোতাবেক এই সব মানুষের, মানে শেখ হাসিনা সহ তার মন্ত্রী এবং উচ্চ পর্যায়ের যারা আওয়ামী লীগ নেতা আছে, তাদের নাম খুঁজে পাওয়া গেছে। তো এইটা আসলে অনেক বড় ঘটনা হতে পারতো, কিন্তু হয় নাই। নানা কিছুর মধ্যে দেশ চলছে, এই ঘটনাটা বড় আকারে দেখা দেয়নি। কিন্তু যদি তারেক রহমানের সরকার গঠনের পর যদি প্রথম মামলা হিসাবে কি ছিল সেটা যদি আপনারা ভাবেন, সেটা হচ্ছে শেখ হাসিনার নাম এই অন্তর্ভুক্তি করাটা, তার প্রথমে। কাজেই নতুন করে যখন বলা হচ্ছে যে তারেক রহমান শেখ হাসিনার সাথে আতাত করে, শেখ হাসিনার সাথে কথা বলে শেখ হাসিনার ভোট নিয়ে এসছেন, তখন আসলে এই দুইটা জিনিস মুখোমুখি দাঁড়িয়ে যায়। যদি তাই হয়, তাহলে শেখ হাসিনার নাম দিয়ে মামলায় কেন তারেক রহমান এই জায়গায় ঢোকাবেন এবং তার ক্ষমতা নেওয়ার মাত্র ১ সপ্তাহের মাঝে? ছবিটা দেখেন, এই ছবিটা হচ্ছে একসাথে আমরা দেখছি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তারেক রহমানের হ্যান্ডশেকের ছবি, আমরা পেছনে দেখছি সেনাপ্রধানের ছবি, তার পেছনে আমরা অল্পখানে দেখছি সালাউদ্দিন আহমেদের ছবি। এই পুরো ছবিটা যদি আপনারা একটু বিশ্লেষণ করেন, এই ছবিটার মধ্যে, এই সকল কিছুর মধ্যে এক ধরনের রাজনৈতিক বার্তা আছে। ধরেন যে ধরনের প্রতিক্রিয়া হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এই হ্যান্ডশেক এবং একসাথে বনানী কবরস্থানে যাওয়াকে নিয়ে কেন্দ্র করে বিএনপির সবাই নেতৃবৃন্দ তীব্র সমালোচনা করছেন। অন্যরা বলছেন যে এই দৃশ্য তারা দেখতে চান নাই, কারণ এই ঘটনায় আসলে যেখানে তারেক রহমান, বিএনপি সহ সবাইকে দোষী করা হয়েছিল, যারা করেছিল তাদেরই রাষ্ট্রপতির সাথে বনানী কবরস্থানে যাওয়া, হ্যান্ডশেক করা, এটা শুধু সৌহার্দ্য হতে পারে না। তারা মনে করে যে এটা করে এক ধরনের আওয়ামী লীগের প্রতি সখ্যতার জায়গা, এর বাইরে ভারতের প্রতি এক ধরনের সখ্যতা প্রকাশ পেয়েছে। এবং এই ছবিটি আসলে সেই সখ্যতার এক ধরনের প্রতীক। কারণ সবসময়ের জন্য বলা হয়ে থাকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ভীষণ রকমের ভারতের সাথে তার একটা ধরনের সুসম্পর্ক আছে। একসাথে একই রকম করে বলা হয় সেনাপ্রধানের ক্ষেত্রেও, এবং একই সাথে বলা হয় যে তারেক রহমান ভারতের এক ধরনের ছাড়পত্র নিয়ে এই দেশে রাজনীতি করতে এসছে। কাজে এই ঘটনার কোথাও ভারত নাই, কিন্তু এই ঘটনার কোথায় জানি ভারত আছে। তো এই যখন যদি থাকে এবং এই হ্যান্ডশেকের সূত্রও কিন্তু তাহলে সেই ভারত। কাজে রাজনীতি খুবই জটিল জিনিস। আমার খুব প্রিয় একজন বন্ধু সবসময়ের জন্য বলে যে রাজনীতি হচ্ছে ততটুকু যতটুকু সাধারণ মানুষ দেখতে পায় না। মানে এই যে পুরো ঘটনার মধ্যে আপনি দেখেন যে যা কিছু আমরা দেখতে পাই না নর্মাল ভাবে, সেটাই আসলে রাজনীতি। যা কিছু দেখানো হয় তা রাজনীতি না। তো
তো তারেক রহমানের সখ্যতা আওয়ামী লীগের সাথে এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনার তারা চেষ্টা করবে, ঘটনা কি আসলেও এত সহজ? 17 বছর তারেক রহমান যে জীবনযাপন করেছেন, বেগম খালেদা জিয়া যে জীবনযাপন করেছেন, এবং তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা, যত জায়গায় তার মামলা চলমান, যত জায়গায় তার নাম রাখা হয়েছে, তাকে ফেরারি আসামি ঘোষণা করা হয়েছে, যত জায়গায় যত কিছু করা হয়েছে, তারেক রহমান সেটা ভুলে যাবেন। তারেক রহমান এটা ভুলে যাবেন যে তার মা জেল খেটেছেন, একা একটি পরিত্যক্ত জেলখানায় তার মা ছিলেন এবং চিকিৎসার জন্য দিনের পর দিন তার মাকে বাইরে পাঠানো হয় নাই। প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে সেটা বুঝবেন কিনা, প্রধানমন্ত্রী তারেক রহমান আর একজন ব্যক্তিগত তারেক রহমান দুটোকে আলাদা করার কোনো সুযোগ আছে কিনা? একটা সৌহার্দ্যের রাজনীতি তৈরি করতে চায় দেশ জুড়ে, এবং বলা হয়ে থাকে যে কোন রকমের প্রতিশোধ পরায়ণতা তৈরি করবে না, কিন্তু প্রতিশোধ পরায়ণতার বীজ কিন্তু একদম এই যে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকেই হয়ে আসছে, এবং সেখানে বপনটা করা হয়েছে নানা ধরনের মামলা, হামলা, ভাঙচুর থেকে শুরু করে নানা কিছু। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম, তিনি কিন্তু বিডিআরের এই ঘটনায় তিনি কিন্তু তদন্ত কর্মকর্তা ছিলেন ওই সময়, তিনি তখন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, এবং ওই তদন্ত কিন্তু তিনি সেই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন কিনা আমরা জানি না, কারণ এখনো পর্যন্ত সেই তদন্ত প্রতিবেদন কেউ দেখতে পায়নি। এবং অদ্ভুতভাবে এই 2 বছর জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন অন্তর্বর্তীকালীন সময়ে, সেই সময়ও তিনি সেই তদন্ত প্রতিবেদনের কোনো কিছু প্রকাশ করেন নাই, তিনি বলেনও নাই কিছু। কাজে ওই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে এই উপদেষ্টা জাহাঙ্গীর আলম। প্রধানমন্ত্রী তারেক রহমান চান বিডিআর ঘটনার পরিপূর্ণভাবে এটা তদন্ত হোক, বিডিআর ঘটনায় যারা শাস্তি পাবে, যারা অপরাধ করেছে তারা শাস্তি পাক, যারা এটার পেছনে ছিল দেশি বিদেশি শক্তি তারা শাস্তি পাক। এইগুলো যদি অবশ্যই তিনি চেয়ে থাকেন, তাহলে অবশ্যই এখানে জাহাঙ্গীর আলম সাবেক এই উপদেষ্টা অনেক গুরুত্বপূর্ণ নাম। তো কেন অন্তর্বর্তী সরকার এই বিডিআর ঘটনার এই তদন্ত প্রকাশ করে নাই, সেটা একটা বড় প্রশ্ন। কারণ এই তদন্তের মধ্যে যদি শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা কোনোভাবে যুক্ত থাকতেন এবং তাদের নাম প্রকাশিত হতো, আমার মনে হয় না যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ যে পরিমাণ বিদ্বেষী ছিলেন শেখ হাসিনা, তারা কোনোভাবে এই ঘটনা তাকে ছাড় দিতেন। কাজেই এই ঘটনা আসলে তদন্ত হোক, আসলে সকল রাজনীতিবিদরা রাজনীতির নাম করে একজন আরেকজনকে দোষারোপ না করুক, আসলেই কারা যুক্ত থাকুক, আসলেই কারা যুক্ত ছিল, আসলেও কারা 57 জন সেনা কর্মকর্তা, মানে বিশাল জিনিস। বাংলাদেশের অনেক বড় ইনভেস্টমেন্ট থাকে প্রত্যেকটা সেনা কর্মকর্তার পেছনে। 57 জন, তাদের পরিবার, তাদের ছোট ছোট বাচ্চাগুলো এখন বড় হয়েছে, তারা জানে না যে এই ঘটনাটা আসলে কে ঘটিয়েছিল। তাদের দিকে তাকায়, এই ঘটনা যাতে আর কখনো না হয় সেদিকে তাকায়, অন্তত রাজনীতিকরণ না করে এই ঘটনার একটা প্রপার ব্যাখ্যা, প্রপার তদন্ত, প্রপার একদম সঠিক কি ঘটেছিল এটা জনগণকে জানা খুব দরকার। হত্যাকাণ্ড হয়েছিল এবং এরপর 19 বছর কেটেছে, আসলে এই ঘটনার জন্য দায়ী কে কেউ স্পষ্টভাবে জানে না। কারণ শেখ হাসিনা